সময় প্রসঙ্গে আপনি বলেন, আপনি তিন কথা বলেন, অসুবিধা নাই। না না না, আপনি যে বলতেছেন হঠাৎ করে কেন আপনারা এইসব বয়ান তৈরি ভারত চিন্তাই করে যে আমরা অঙ্গরাষ্ট্র হয়ে যাচ্ছি ভারতের। মুজিব বাহিনী লক্ষ লক্ষ বিহারিকে মেরে ফেলে দিলেন, নন বেঙ্গলিকে মেরে ফেলে দিলেন, মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিলেন, কেন ভাই? মানে আমার কাছে মনে হয়েছিল জামাতের এই যাবৎকালের আমিরদের মধ্যে আমি ওনাকে সবচেয়ে সেন্সিবল, সবচেয়ে শিক্ষিত লোক মনে করতাম কিন্তু বলেছি আমরা কিন্তু তখন বাংলাদেশের স্বাধীন পতাকা উড়াই নাই। আমরা যদি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকি তাহলে তো আমাদের ভারতের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হইতো, তা তো হয় নাই। যেদিন আমার বন্ধু তখন বলা যায়নি, তখন স্বাধীনতা ছিল না, সেজন্য কি এখনো বলবো না? জামাতের আমির বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আমরা জানি ৭১-এ স্বাধীনতার বিপক্ষেই ছিল যুক্তরাষ্ট্র, তাহলে পরীক্ষিত বন্ধুটা হলো কোন সময় থেকে যদি বলতেন? কেন ভাই আমি ইন্ডিয়া থেকে নিব? এবং এখন তো ক্রাইসিসের সময় সেই না 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 ক্রাইসিস তার কাছ থেকে নিয়েছে না, তার কাছ থেকে ডিজেল ছাড়া কিছু নেই। আমাদের এবার অকটেন এবং হচ্ছে পেট্রোলের সবচেয়ে বেশি ইয়া হয়েছে ক্রাইসিসে। না না না, আমি আপনাকে বলতেছি কেন আনা হবে ভাই? শাহরিয়ার কবির ভাই, আপনি আপনার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে ৭১ আমাদের স্বাধীনতার সময় ছিল না, বরং ৭১ ছিল পরাধীনতার ভেতরে ঢোকার সময়। যদি একটু ব্যাখ্যা করতেন যে তাহলে আমরা আবার সুযোগ পেয়ে, আপনি মানে ভারতের বলয়ে ঢুকে যাওয়ার এই বিষয়ে বলেছেন, ব্যাখ্যাও দিয়েছেন তখন, তো তাহলে কি আমরা আবার সেই স্বাধীনতায় ফিরবো কিনা, মানে পাকিস্তানের সঙ্গে আবার যুক্ত হওয়ার কোনো ইয়ে আছে কিনা, না কি সমাধান কি? ধন্যবাদ। প্রথম কথা হলো আমি হয়তো যেভাবে বলছি সে হয়তো বুঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা। না না, এখন প্রথম জিনিস বলছি আমি যে ৭১ সালে ২৫শে মার্চ কালো রাতে যে স্বাধীনতা শুরু হয়েছে, ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে বিজয় হয়নি, বরং পরাধীনতা শুরু। এবং এখানে আমি সুন্দর করে বলছি যে পাকিস্তানের হাত থেকে আমাদের যে বিজয় আসার কথা ছিল, নিজের পায়ে দাঁড়ানোর, সেই বিজয়টা ভারত ছিনতাই করে নিয়ে যায়। এবং আমি এখানে একটা জিনিস বলছি যে বাংলাদেশের প্রথম বিজয় দিবস হওয়া উচিত ৭ই নভেম্বর ১৯৭৫। ৭ই নভেম্বর ১৯৭৫, ১৬ই ডিসেম্বর ১৯৭১ কখনোই বিজয় দিবস হতে পারে না। কারণ সেদিন পাকিস্তান বাহিনী সারেন্ডার করছে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার বাহিনীর কাছে। সেটা কোনো যৌথ বাহিনী ছিল না। আমাদেরকেও আতাউল গনি ওসমানীকেও নিয়ে যাওয়া হয়নি, খন্দকার সাহেব ওখানে দাঁড়ায় ছিলেন, তাকেও সাইন করতে দেওয়া হয়নি। এবং আপনারা যদি দেখেন ১৬ই ডিসেম্বরের পর থেকে যে কাজগুলো, তখন খন্দকার সাহেব কি মানে সাইন করবার মতো তার ইয়া ছিল? থাকবে না কেন? আপনি তো একটা জিনিস বোঝেন, আপনি একটা সরকার ফর্ম করলেন না, আপনি এপ্রিল মাসে না না আপনি এপ্রিল মাসে তো সরকার গঠন করলেন। কবে? 10ই এপ্রিল 1911। আপনি মুজিবনগর সরকার তো অস্থায়ী কার্যালয় হলো। আপনি পতাকা তুললেন, ফাংশন করতেছেন, এবং আপনি মুক্তিযুদ্ধ পরিচালনা করতেছেন কার মাধ্যমে? মুক্তিযুদ্ধ পরিচালনা করতেছেন কার মাধ্যমে? অস্থায়ী। এবং আপনার যে রাষ্ট্রপতি আছে, আপনার যে প্রধানমন্ত্রী আছে, আপনার মন্ত্রী পরিষদ আছে। সেই মন্ত্রী পরিষদ জুলাই মাসে ৭১ সালের জুলাই মাসে আব্দুল সামাদ আজাদকে ফরেন মিনিস্টার করা হলো, ইয়াকে বাদ দিয়ে, খন্দকার মোস্তাককে বাদ দিয়ে। সে জাতিসংঘে পর্যন্ত গেলেন। তারপরে আপনি আসেন যে সর্বাধিনায়ক কাকে করা হলো? আতাউল গনি ওসমানীকে। এবং সর্বাধিনায়কের পরের পোস্টটা কাকে দেওয়া হলো? খন্দকার সাহেবকে। তাহলে ওখানে খন্দকার সাহেব দাঁড়া থেকে খালি ছবি তুললেন, কিন্তু ওনাকে সাক্ষীও রাখা হলো না। ওই পেজটা সাক্ষীও রাখা হলো না। এই ইনস্ট্রুমেন্টটায় আপনি যদি সাক্ষী হিসাবে একজনকে রাখতেন, এখানে দেখেন জিনিসটা দেখেন, শহীদ টাকার শহীদ তো দুইজনার, নিয়াজি সাহেবের আর কার? অরোরার। আর কারণ নাই। সে এখানে আর একটা জিনিস দেখেন, এই ভাইয়ের সামনে দিয়ে, দ্য পাকিস্তান ইস্টার্ন কমান্ড শ্যাল come under the order of Lieutenant General Jagdish Singh Arora as soon as this instrument has been signed. তাহলে আপনি বলতেছেন ১৬ই ডিসেম্বর পাকিস্তান ইস্টার্ন কমান্ড কার আন্ডারে চলে আসবে? লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরার আন্ডারে চলে আসবে। বলা আছে কি এখানে যে এটা আসবে কার আন্ডারে? কোনো জয়েন্ট ফোর্সের আন্ডারে না। তারপরে দেখেন, ডিসঅবিডিয়েন্স অফ অর্ডার উইল বি রিগার্ডেড অ্যাজ ব্রিচ অফ দ্য সারেন্ডার টার্মস। তাহলে আপনি সারেন্ডার করলেন কার কাছে? আচ্ছা, এরপর কি ভারতের সেনা ফিরিয়ে দেওয়া বা শেষ করে না? এখানে আরো কথা, বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত হয়নি তখন। কেন? আপনি এই জিনিসটা আরো সুন্দর করে বললেন যে বাংলাদেশে ৭ দফা চুক্তি করছেন। আজ পর্যন্ত কেউ এই বিষয়ে ডিনাই করছে যে ওই দিন সৈয়দ নজরুল ইসলাম সাহেব যে অজ্ঞান হয়ে যায়নি? ভাই আছে আমার সামনে, ভাই এটা বলুক যে ৭ দফা চুক্তিতে কি ছিল? যে আমরা অঙ্গরাষ্ট্র হয়ে যাচ্ছি ভারতের। ৭ দফা যে চুক্তি যুদ্ধের সময় করা হলো, সেই চুক্তি কি শেখ মুজিবুর রহমান টার্মিনেট করছে?
শেখ মুজিবুর রহমান সেটাকে রেটিফাই করছে 25 বছরের চুক্তির মাধ্যমে। তা আপনি তো নিজেই স্বীকার করে নিলেন 25 বছরের চুক্তির মধ্যে কি অঙ্গরাজ্য? আপনি কি একটা জিনিস বলেন যে আপনি, আমি জানি না আপনারা যদি এটাকে এইভাবে, ভুটানের স্বাধীন পররাষ্ট্রনীতি করার অধিকার নেই। আপনি জানেন নেপালে স্বাধীন মিলিটারি নাই, ছিল না, সেই জন্যই আমরা ডিভিশন 25 বছরের চুক্তির মধ্যে ছিল কতখানি আপনি আর্মি রাখতে পারবেন জানেন আপনি, এই জন্য তো আর্মিকে রিপ্লেস করে রক্ষী বাহিনী। এবার আর জিনিস দেখেন, আপনি যদি স্বাধীন হয়ে থাকেন তাহলে আপনি উবানকে কেন নিয়ে আসলেন যে বাংলাদেশে একটা প্যারামিলিশিয়া তৈরি করে নেওয়ার জন্যে? আপনার একটা জিনিস, আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে কজন সেক্টর কমান্ডার, তারা কিন্তু সবাই কিন্তু আর্মি থেকে আসছে, তাই না? আজকে যদি আর্মি থেকে এসে থাকে তারা, আপনি মেজর জলিল সাহেবকে অ্যারেস্ট করলেন কেন? দীর্ঘ 1 বছরের মতো অ্যারেস্ট করে রাখলেন কেন? ভারতীয় সেনাবাহিনী আমার সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকে অ্যারেস্ট করে রাখলেন। আরও আসেন, 16 ডিসেম্বর পর সমস্ত জেলা উপজেলায় সব জায়গায় ইন্ডিয়ান অফিসার কেন ডিসি হিসাবে নিয়োগ হলো? এসপি হিসাবে কেন ইন্ডিয়ান অফিসার নিয়োগ হলো? ইন্ডিয়ান অফিসার, হ্যাঁ, এই যেগুলো কথা বললাম যে এগুলো আমি তো যখন বলি আগে সেই জন্য বললাম যে 75 সাল পর্যন্ত আপনি যা শোনেন, 1942 সালের মনন্তর বা দুর্ভিক্ষর পর 74-এর দুর্ভিক্ষ এবং এই 75 পর্যন্ত আরও একটা জিনিস আপনাকে বলি, 15ই আগস্ট আপনি জানেন ফারাক্কা টেস্ট ড্রাইভ শুরু হয়েছে। 15ই আগস্ট 1975 সালে ফারাক্কাবাদ প্রথম টেস্ট ওপেন রান শুরু হয়েছে। তাহলে আজকে যারা আমরা অনেক কথাই বলি, তারা কি বলি যে বাংলাদেশকে সিকিমের মতো গিলে খেতে চেয়েছিল, এই আমার এই সেনাবাহিনীর অফিসাররা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, সেই কারণে হয়তো, বা আমি বিশ্বাস করি সেই কারণে বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ কখনোই ভারতের, কারণ এইটা একটা মীমাংসিত ইস্যু। 1947 সালে পাকিস্তান সৃষ্টি হয়েছে ধর্মের ভিত্তিতে, এখানে মুসলমানরা থাকবে। আজকে নতুন করে কেন সেখানে 71 সাল ধর্মনিরপেক্ষতা নিয়ে আসতে চাইলেন? 47 সাল তো মিছা, টু নেশন থিওরির মূল কথাটাই ছিল। 71 মুভমেন্ট কি তাহলে ভুল ছিল? না, 71 মুভমেন্ট ভুল ছিল না। 71 আমি বলি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা, টুডে টুমোরো হতো, কিন্তু আমাদেরকে আলাদা হতে হতো আমাদের মতো করে। আচ্ছা, কিন্তু এটাকে যেভাবে আজ পর্যন্ত দেখাচ্ছে ইন্ডিয়া সমস্ত সিনেমা থেকে সবকিছু, যে ইট ইজ গিফটেড, এই জিনিসটা হচ্ছে মিথ্যা। এই মিথ্যাটাকে আপনিও তো আপনার আলোচনায় যেভাবে বললেন তাতে ইন্ডিয়ান গিফটেডই না, আমরা গিফটেড নাই সেটা তো আমি বললাম কবে, 7ই নভেম্বর কি হলো? আচ্ছা, 7ই নভেম্বর কেন বলতেছি, এই দীর্ঘ সময় 30,000 মুক্তিযোদ্ধাকে কেন মেরে ফেলে দিলেন? আচ্ছা, মুজিব বাহিনী লক্ষ লক্ষ বিহারিকে মেরে ফেলে দিলেন, নন বেঙ্গলিকে মেরে ফেলে দিলেন, মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিলেন কেন ভাই? কারণ আমরা কেউ বর্ষতা স্বীকার করতে চাইনি ভারতে, সেজন্য যুদ্ধটা কন্টিনিউ। 71 থেকে 75 পর্যন্ত যুদ্ধ কন্টিনিউ। 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য আকাশে সূর্য উদিত হয়, প্রথম বিজয়। সেই জন্য আমরা বলি ওটাকে প্রথম স্বাধীনতা, আর জুলাই হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, শাহের কবির ভাই ইতিহাস বলছিলেন, আপনি যদি একটু যুক্ত করতেন। আমি উত্তর দেবো কি, উনি ওনার মতো ব্যাখ্যা করছেন। হ্যাঁ, না আমি সেটাই, আপনি যুক্ত করতেন। এই ব্যাখ্যার পিছনে যে উনি একদম যে মানে কোনো তথ্য ছাড়া বলছেন তা তো না, এবং উনি যে সমস্ত ঘটনাগুলি বলছেন এই ঘটনাগুলি তো আমি অস্বীকার করতে পারবো না। এবং এর প্রশ্ন তো সবসময় থাকবে যে সেই যে পাকিস্তানি বাহিনীর যে আত্মসমর্পণ, সেই আত্মসমর্পণে তো আমাদের বাংলাদেশের কেউ ছিল না। এই প্রশ্নটা কিন্তু আপনি মানে আওয়ামী লীগের যারা নাকি ঘোর আওয়ামী লীগের, তারাও কি অস্বীকার করতে পারবেন না? ইতিহাস তো ব্যাখ্যাটা কি? এখন এখানে একটা ব্যাখ্যা হলো গিয়া যে আমি যেটা পার্সোনালি মনে করি আর কি, যে ভারতের আপনি বিভিন্ন পত্র পত্রিকা দেখেন, ভারতের বিভিন্ন মুভি দেখেন। আমি একটা মুভির কথা বলি আপনাকে, নাম হলো লুটেরা। এই ধরনের একটা মুভি আছে, না সরি লুটেরা না, গুন্ডে একটা মুভি আছে, দেখেন আপনি গুন্ডে মুভিটাতে। ওটাতে বাংলাদেশ থেকে একটা ছেলে ইন্ডিয়া চলে যায়, কলকাতা যায়, এখন থাকে। ওই মুভিতে বলা হয়েছে যে বাংলাদেশের জন্ম হয়েছে অনেকটা বাই প্রোডাক্ট আর কি, যে ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল, সেই যুদ্ধে বাংলাদেশ একটা বাই প্রোডাক্ট হিসেবে আসছে। তো এটা বলার কারণে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এতটাই ক্ষিপ্ত হয়ে গেল, তারা ওই মুভিতে আপনার কি বল IMDb যেটা আছে, ইন্টারনেট মুভি ডাটাবেজ, ওখানে নেগেটিভ ভোট দেওয়া শুরু করলো। এবং ভোট দেওয়ার পরে আউট অফ 10 সেই মুভিটার রেটিং ছিল 2.3, মানে 2 এর কম কোনো কিছু আসে না। মানে এত কম রেটিং হয়ে গেলো কেবল বাঙালিদের ভোটে। আপনি যদি গুগলে যে সার্চ করেন যে গুন্ডে, সেই সাইবার ইয়াটা আমার জানা আছে, হ্যাঁ এত কম, এবং এই সাইবার অ্যাটাকও হয়েছিল বাঙালিদের কারণে, এটা হয়েছে বাংলাদেশের লোকজনের জন্য কারণে এটা হয়েছে। তার এখন ওরা কিন্তু তাই প্রচারও করে, ওরা প্রচারও করে
যে এটা মানে আমাদের এখানে এটাই হিসেবে আসছে। আবার পাকিস্তানিরা আরেক কথা বলে, পাকিস্তানিরাও কিন্তু বলে, পাকিস্তানিরাও বলে যে ঢাকা ফল বলে, ঢাকা ফল বলে এটাকে। 16ই আগস্টকে 16ই ডিসেম্বরকে পাকিস্তানি মিডিয়াগুলি বলে ঢাকা ফল। এবং ওরাও কিন্তু বলে ঢাকার পতন হয়েছে, ওদের নিয়াজি আত্মসমর্পণ করছে, ওরাও বলে এটা কিন্তু ইন্ডিয়ার কাছে পাকিস্তানিরা বলে। এখন আমি বলি যে আমাদের ওই দিন বিজয় হয়েছে। আমি কিন্তু ভারতের বক্তব্য, পাকিস্তানের বক্তব্য, আমাদের বক্তব্য এটার মধ্যে আমি খুব একটা বিরোধ দেখি না। আচ্ছা, বিরোধ দেখি না মানে কি, এই বক্তব্য কি হলো, কে কি লেখলো, কে কি বললো, এর চেয়ে বড় কথা বাস্তবে কি ঘটলো। হ্যাঁ, আমি এটাকে হাইলাইট করার চেষ্টা করি, কারণ বাস্তবে অনেক কিছু ঘটে কিন্তু যেটা নাকি ওই লেখালেখির মধ্যে থাকে না। যেমন 16ই ডিসেম্বর 1971 সাল, ওই দিন কি ঢাকায় একটা বিজয় হয় নাই? হয়েছে তো। ওই দিন কি রাস্তায় পাকিস্তানি বাহিনী আর ছিল না? রাজাকার বাহিনী ছিল না, ছিল না তো। মুক্তি বাহিনীরা মিছিল করতেছে, ওপেন কথা বলতেছে। এখন এইটা হলো কি দৃশ্য, বাস্তবিক দৃশ্য। আড়ালে শাসকদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা তো বইপত্রের হিসাব, আপনি গবেষণা করতে থাকেন ভাই। যেমন মেজর জলিলকে গ্রেপ্তার করা হয়েছে, শাহরিয়ার ভাই যেটা বললেন ওটা কিন্তু সত্য। এই প্রশ্নের উপর নির্ভর করে কিন্তু জাসদ হয়ে গেছিল। হ্যাঁ, জাসদটা কি মুক্তিযোদ্ধা ছিল না? মুক্তিযুদ্ধে কি জাসদের লোকজন ছিল না? যারা জাসদ করেছে তারা কি মুক্তিযোদ্ধা ছিল না? ছিল তো। তা আপনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, 9 নম্বর সেক্টরে ছিলেন মেজর জলিল। হ্যাঁ, আপনি মেজর জলিলকে অ্যারেস্ট করলেন কেন? আপনার মেজর জলিলের যে বইটা আছে, ওই যে সীমাহীন সময় বইটা আপনি পড়ে দেখেন, ওই বইটা শুরুতেই আছে যে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি রমনায় এখানে রেস করছে, উনি বক্তৃতা দিচ্ছেন। তখন এই রমনা থানার একটা প্রকোষ্ঠে মেজর জলিল বন্দী অবস্থায় আছেন। হ্যাঁ, মানে উনি যখন এখানে বক্তৃতা দিচ্ছেন দেশে ফেরার পর, সেই বক্তৃতা উনি ওই রুমে বসে বসে শুনতেছে, কিন্তু সে বন্দী। এবং উনি কে? একটা সেক্টর কমান্ডার। হ্যাঁ, তো এই বাস্তবতাটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন বলেন তো আপনি আমাকে? আমাদের তো বিজয় হয়েছে, আমাদের স্বাধীন দেশ, তো আমার সেক্টর কমান্ডার বন্দী কেন বলেন আপনি? নানা প্রশ্ন আসতে পারে। এখন আমি বলছেন যে ওই দিন আমরা উনি ওইভাবে বলে, আমি ওনার ব্যাখ্যা এক ধরনের, আমার ব্যাখ্যা এক ধরনের। আমার কথা হলো উনি যে সমস্ত তথ্য দিয়েছেন তথ্যগুলি কিন্তু ভুল না, তথ্যগুলি সঠিক। বাট এই তথ্যগুলির উপর নির্ভর করে ওনার যে ব্যাখ্যা, ওইটা হলো ওনার ব্যাখ্যা, আমার ব্যাখ্যা ভিন্ন। আচ্ছা, আমার ব্যাখ্যা হলো যে পর্দার আড়ালে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আপনি গবেষণা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু 16ই ডিসেম্বর আমার বিজয় হয় নাই। ওই দিন মুক্তিযোদ্ধারা ঢাকার মাঠে, ঢাকার রাস্তাঘাটে ওপেন বিজয়ীর বেশে ঘুরে নাই, এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি মনে করি ওটা আমাদের প্রকৃত বিজয় দিবস ওইটাই। আচ্ছা, 16ই ডিসেম্বরই। আচ্ছা, এখন পরবর্তী 3 বছর আমরা বলতেছি, উনি বলতেছেন যে আমরা পরাধীন ছিলাম। হ্যাঁ, হয়তো বা কাগজে কলমে ওইগুলি ধরলে পরে ছিলাম, কিন্তু ওইগুলি কোনটা বাস্তবায়িত হয়েছে এখানে? আমরা কি তখন বাংলাদেশের স্বাধীন পতাকা উড়াই নাই? আমরা যদি ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকি তাহলে তো আমাদের ভারতের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত হইতো, তা তো হয়নি, তাই না? যে ওইগুলো আমি ওইভাবে দেখি না। আচ্ছা, কিন্তু বিষয়গুলো শোনেন, আমি কতগুলো জিনিস বলি। যেমন বাংলাদেশ এই মুহূর্তে কি স্বাধীন না? স্বাধীন তো, স্বাধীন। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা কি পৃথিবীর যে কোনো দেশের কাছ থেকে তেল কিনতে পারবো? আমেরিকার অনুমতি লাগবে, এখন অনুমতি লাগবে। হ্যাঁ, তাহলে আমি যেমন বলি আমেরিকার আমি অঙ্গরাজ্য হয়ে গেছি, অনেকে ফান করে বলে আমরা আমেরিকার অঙ্গরাজ্য হয়ে গেছি। আমি যে আমেরিকার অঙ্গরাজ্য হয়েছি আমি তো মনে করি না। শাসক গোষ্ঠী কি করেছে তাদের ব্যাপার, জনগণ কি ভাবে এটাও তাদের ব্যাপার। আচ্ছা, জনগণের ভাবনা এবং শাসক গোষ্ঠীর ভাবনা যদি মিল না হয় তখন একটা বিরোধ তৈরি হয়। সে বিরোধে কে জিতবে কে হারবে সেটাও একটা ব্যাপার। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, শাহরিয়ার ভাই এটা জবাব দিবেন নিশ্চয়ই, আমি ওনার কাছ থেকে ব্যাখ্যাটা জানার জন্য খুবই আগ্রহী। গতকালকে ছিল জুলাই মাসের 4 তারিখ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের সংসদ ভবনের সামনে বিশাল একটা আয়োজন হলো। সেখানে সরকারি দল, বিরোধী দল সবাই গেল। তো এই পাশে পাকিস্তানের যুক্তরাষ্ট্রের পতাকা, এই পাশে বাংলাদেশের পতাকা, দুইটা দিয়ে মাঝখানে যায় না, ওনাদের আর্মিরা গান গাইলো, আর্মির যে ব্যান্ড সঙ্গে আমাদের লোকরা। আচ্ছা, আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ প্রাঙ্গণে এই 55 বছরের ইতিহাসে অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস এভাবে পালন হয়েছে? ধরা যাক হাইপোথেটিক্যালি 2024-এ অথবা 2024-এর 4 জুলাই
যদি ভারতের স্বাধীনতা দিবস অথবা 2024 অথবা 23 অথবা 22 যে কোনো আপনি মনে করেন হাসিনা সরকার যখন ছিল তখন যদি এরকম একটা ঘটনা ঘটতো তারা এমবাসির মধ্যেই করতো। হ্যাঁ, তাহলে যদি ইন্ডিয়ার একটা স্বাধীনতা দিবস পালন হইতে এভাবে কি বলতেন ওরা, শাহরিয়ার মানে কি বলতেন? জি, এখন বলেন না কেন? জি, এখন বলেন না কেন? স্লোগান দৌড়ছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলছিল তো। এখন যদি কেউ বলে দিল্লি না ঢাকা, ওয়াশিংটন ওয়াশিংটন, তাহলে এটা কি আমাদের স্বাধীনতা যায় না ভাই? এটা বেজ্জতি হয় না? বলছে না যে গোলামি না আজাদি। এখন যদি বলে আমেরিকার দালালি, কি বলবেন আপনি? এটাকে ব্যাখ্যা করবেন কি? কিন্তু বাস্তবতা কি? আচ্ছা, কে কি করছে না করছে সেটা একটা বিষয়, জনগণ কি ভাবছে সেটা আরেকটা বিষয়। জি, আমরা তাহলে একটু শাহরিয়ার কবির ভাইকে শুনি। শাহরিয়ার কবির ভাই, মাসুদ কামাল ভাই প্রশ্ন রেখেছেন। মাসুদ ভাই, কামাল ভাই যে কথা বলছেন সত্যি ঠিক। সেটা হচ্ছে পর্দার অন্তরালে কি হচ্ছে সেটা একরকম, জনগণ চিন্তা করছে সেটা একরকম। যেমন আপনাকে একটা কিছু জিনিস বোঝার মতো আছে। আমি বললাম 47 সালে আমরা ভাগ হলাম, পাকিস্তান আমাকে একটা দেশ হলো কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। আর ওরা হলো অসাম্প্রদায়িক হিসাবে ইন্ডিয়া হয়ে গেল। সো ভাগ তো আমরা হয়েই গেলাম। আচ্ছা, সেকেন্ডলি কথা হলো একটা জিনিস আমি মাসুদ কামাল ভাইয়ের মাধ্যমে জানতে চাই। বাংলাদেশে কিন্তু সেরকম বড় কোনো দাঙ্গা কোনোদিন হয়নি, হিন্দু মুসলমান কোনো দাঙ্গা হয়নি। আপনি জানেন শেখ মুজিবুর রহমান 54 সালে এই শেরেবাংলা ফজলুল হককে বিতর্কিত করার জন্য কর্ণফুলী পেপার মিলস এবং আদমজি, তখন কেবল পাকিস্তান সিদ্ধান্ত নিচ্ছে ইস্ট পাকিস্তানকে, 47 সালের আগ পর্যন্ত ইস্ট পাকিস্তানে কিন্তু ইন্ডাস্ট্রি ছিল না, এখানে ইন্ডাস্ট্রি ব্যাপক করা হবে। সেই সময় এই ভারতের ইশারায় এই আওয়ামী লীগের কর্মকাণ্ডে কি হলো? দাঙ্গা হলো দুইটা শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি দিয়ে, কি বাঙালি আর নন বেঙ্গলি দিয়ে, এবং সেটার বীজটা রোপণ করলেন কোথায়? দেখেন, ভুল কিন্তু অন্য জায়গায়। পাকিস্তান যেমন 1948 সালে 47 সালে ভাগের পরে, এই প্রশ্নটা রিলেট করতেন, যাচ্ছি একটু কথাটা শুনেন 2 মিনিটের মধ্যে। 1947 সালে যখন পাকিস্তান তার ক্যাবিনেট তৈরি করে তখন কিন্তু বাঙালিদেরকে জায়গা দেয়নি। এটা যেমন ভুল পাকিস্তানের, ঠিক সেরকম আমি একটু আগে বললাম যে ভাগ হতোই, এটা কেউ ঠেকাতে পারতো না। কারণ কি, দ্বিতীয়টা 52 সালের ভাষা আন্দোলন কেন হলো? তারা জোর করে উর্দু চাপিয়ে দিতে চাইছে। এই বিষয়গুলো তো অমীমাংসিত কিছু না, কিন্তু আমরা বলতে চাচ্ছি বা আমি বলতে চাচ্ছি যে দেখেন, আমরা পাকিস্তানের হাত থেকে চলে এসে আমরা কি আরেকজনের হাতে পড়বো? ভাই যেমন বলতেছি, তেল কিনতে ইউএস এর অনুমতি লাগবে, সোফার ইলেস টু হোয়ার, ইরান থেকে কিনতে গেলে অন্য রাষ্ট্র, যেখানে যেখানে স্যাংশন দেওয়া আছে, স্যাংশন আলাদা কান্ট্রি থেকে, তার বাইরে থেকে আপনি কিনতে গেলে কোনো অনুমতি লাগবে না। আমার কথাটা শেষ করতে দেন। স্যাংশন আলাদা কান্ট্রি থেকে অনুমতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে কেউ কিনতে পারবে না। বাংলাদেশ কেন বলতেছেন? আপনি ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান বলেন, এ সমস্ত দেশ যারা যারা এই টিটিতে আছে তারা সবাই একমাত্র ইন্ডিয়া রাশিয়ার সাথে টিটি আছে সোভিয়েত ইউনিয়নের সময় থেকে, সেই কারণে তারা সাথে তেল কেনে। ঠিক আছে, আপনি আমাকে বলেন তো যে ইউনাইটেড কিংডম চাইলেই কিনতে পারবে? গ্রিস কিনতে পারবে? টার্কি কিনতে পারে না। সো আপনি এটাকে বাংলাদেশে না পারাতে অসুবিধা না, আমার কথা তা না। আপনি একটা পোলারাইজ একটা জিনিস, আপনি একটা জিনিস দেখবেন, পোলারাইজ একটা জিনিস। আর আপনার দেশে তেল বিক্রি করার জন্য আসামে হঠাৎ করে 2024 সালে কি করলেন আপনি? ইন্ডিয়া কি করলো আসামে? বাংলাদেশে খালি তেল বিক্রি করার জন্য আসামে তারা রিফাইনারি বানালো। কেন ভাই? আমি ইন্ডিয়া থেকে নিব। এবং এখন তো ক্রাইসিসের সময় সেই না ক্রাইসিস তার কাছে তেল নেই না, তার কাছে ডিজেল ছাড়া কিছু নেই। আমাদের এবার অকটেন এবং হচ্ছে পেট্রোলের সবচেয়ে বেশি ইয়া হয়েছে ক্রাইসিসে। না, আমি আপনাকে বলতেছি কেন আনা হবে ভাই? আপনি তো সারা জীবন না, আপনি একটা পাইপলাইনে যে ডিজেলটা আনা হবে যেটা বলতেছেন, তার বিক্রি করার স্বার্থে আমি কেন কিনবো? আমি যেখানে ফেয়ার প্রাইস পাবো সেখান থেকে কিনবো। আপনি যেখানে আপনি বলতেছেন আমেরিকা, আপনি তো ইন্ডিয়ার সাথে যে 7 দফা চুক্তির কথা, ওটা ভাই কিছুই বললেন না। 7 দফা চুক্তিতে আপনি আর্মি রাখতে পারবেন না, আপনি ফরেন পলিসি করতে পারবেন না, আপনি সমস্ত লোকাল সেট গভর্নমেন্টে ইন্ডিয়ান লোক রাখবেন, এটার নাম স্বাধীনতা? আচ্ছা, স্বাধীনতা না কারণে সেটা ইন্ডিয়ান পার্টটা নিয়ে তো আমাদের ব্যাপার না, আপনি খালি আটকানো হবে না। কথা হচ্ছে ভাইকে বলতে একটু কথাটা বলতে দেন, তারপর আপনি বলেন যে লজিক্যাল কথা আপনাকে বলতে হবে। আচ্ছা, কথা হচ্ছে যে ভাই যে কথা বললেন যে একটা সেক্টর কমান্ডারকে
আপনি অ্যারেস্ট করে রেখে আপনি দিলেন, যা বলছেন তাহলে সব কিভাবে যৌক্তিক হবে? এবং এই কথাগুলো প্রচুর আলোচনা না, না, হয়েছে। তাহলে আপনি বলেন হ্যাঁ। কিভাবে যে স্বাধীনতা? এখন আমি একটা আচ্ছা। পতাকা পাইলাম, আমি একটা হ্যাঁ। মানচিত্র পাইলাম, হ্যাঁ। কিন্তু মানচিত্রটা শকুন ধরে থাকলো, আচ্ছা। মানচিত্রটা শকুন ধরে থাকলো, তাহলে এর নাম স্বাধীনতা? যেটা 17 আমি মানচিত্র বছর পেয়েছি, না, না। এটাও তো সত্য। না, শকুন ধরে রেখেছে, আপনি আরে ভাই, শকুনের আপনি কথা বলেন। তাহলে এই 17 বছর কি আপনি স্বাধীন ছিলেন নাকি? আচ্ছা, আপনি 17 বছরে আমাকে একটা আজকে যে বড় বড় কথাবার্তা অনেকেই বলে, আমি তো কারো কথা শুনি না। যেদিন যে আদমিকে তুলে নিয়ে গেছিল, সেই তো কোনো সুশীলকে দেখিনি যে টকশোতে কথা বলতে। যেদিন আমার বন্ধু আচ্ছা, তখন বলা যায়নি, তখন বাক স্বাধীনতা ছিল না, তার মানে সেজন্য কি এখনো বলবো না? এখন তো বাক স্বাধীনতা আছে। বলবে। তাহলে আপনি আর এখন আমাকে এখন বলতে কথা দিচ্ছেন বললেন না তো, আপনি এখন আমাকে প্রশ্ন তুললে আপনি না, কেন না, বলেন যে প্রশ্ন- সুশীলরা কোথায় ছিল? কারণ তখন সুশীলরা আপনি ছিল, কথা বলবেন, বাক না আমি স্বাধীনতা বলবো। ছিল না। না, না, আপনি কিন্তু- বলবেন না আমি বলতে না, দিবেন। আপনি- না, না, আপনি তো তাহলে আপনি না, না, যে প্রশ্ন ওই জায়গায়- রেখেছেন, না, না, আপনি যে তো প্রশ্ন রাখছেন, আমি আপনি তো প্রশ্ন সেটা দিতে ক্লিয়ার পারেন। করব না। না, আপনি কি উত্তর দেওয়ার জন্য এখানে আসছেন? না, আপনি ওখানে তাহলে গিয়ে- আপনি প্রশ্ন রাখছেন না, তো। না, আমি তো প্রশ্ন রাখছি জাতির কাছে, আপনার কাছে না তো। আচ্ছা, আপনার সাথে কি আমি এখানে আচ্ছা, কথা- এখানে আপনি জাতি কথা এসে তো বলতে আর দেন। পারছে না। না, না, আপনি আপনি কথা বলেন। বলতে দেন। আচ্ছা, বলেন। আপনি তো নিয়ে আসার কথা বলার জি, জন্য জি, না। বলেন। তাহলে আপনি এত ইন্টারাপ্ট না, করতেছেন। আপনি যখন প্রশ্ন করবেন, না, আমি তো আপনার করিনি। আচ্ছা, আপনার কাজ ওখান থেকে মডারেট করা। আচ্ছা, না, অবশ্যই সময় রিলেট হয় না, করা, আর কারণ একটা জাতি সময় হতে চেন নাই, না। চ্যানেলের মতন। না, শুনেন, শুনেন, এই সুন্দর করে ট্যাগিং বলতেছি। এর রাজনীতি, ট্যাগিং এর রাজনীতি না, এখন আপনাকে খুব করেন ভালো না, বুঝছেন? না, মানে আপনি আমরা tagging এর সমা, রাজনীতিকে হুইজ বলছি। সমা, আপনি এখানে চ্যানেলের সমা সমা কি প্রসঙ্গ আপনি আনলেন সরাতেন না? এখন প্রসঙ্গ না, 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 সমা কি- এইখানে সমা কেন? আপনি- সমা কিভাবে আপনি প্রাসঙ্গিক যেটা বলেন? যা করতেছেন এটা সবার মতো হলো না? মোটেও তাহলে না। আমি বলতে পারি না? আমি আপনি প্রশ্ন না, না, রেখেছেন, আমি আপনি আনসার আমাকে তো দিচ্ছি। ইন্টারাপ্ট করে যাচ্ছেন বারবার। আপনি প্রশ্ন রাখছেন তো, না, আমি প্রশ্ন তো আপনাকে against প্রশ্ন কি আসে? রাখতেছি না তো। আমি আমার কথাটাকে বলতে আচ্ছা। দিচ্ছেন না, আপনি একসাথে আচ্ছা। প্রশ্ন তুলতেছেন। এটা কি কোনো না, আমি প্রশ্ন sense তুলছি হলো না, নিয়ে আপনি আসা? প্রশ্ন করেছেন, আমি না, না, answer আমি করছি। আপনাকে দিব আপনি না। বলেন, ঠিক আছে, আপনি আপনি তো বলেন। বলতেই দিচ্ছেন না। জি, আপনি বলেন। তো এই জন্য বললাম, তাহলে আপনি বলেন যে সোমা স্বৈরাচার না, সোমা এইবারে আন্দোলন জুলাইকে অন করে, বলেন। সোমার প্রসঙ্গে সোমা, আপনি না, না, বলেন, এটা আপনি তিন আপনাদের- কথা বলেন, আপনাদের- অসুবিধা নাই। না, 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 আপনি যে বলতেছেন হঠাৎ করে, কেন আপনারা এইসব বয়ান তৈরি করেন? কারণ আপনারা মডারেটর, ইউ হ্যাভ টু ফ্যাসিলিটেট। আপনি বয়ান তৈরি করার জন্য এখানে আসেননি। না, আমি বয়ান আপনি তৈরি বয়ান করছি না, তৈরি আপনি করেন প্রশ্ন না, রেখেছেন, আমি আপনি আনসার দিয়ে যেখান থেকে শুরু করছেন, প্রথম হ্যাঁ। কথাটাই শুরু করছেন যে আপনাকে কিন্তু আমি বসার আগে বলছি, ভাই কি নিয়ে আলোচনা হবে? আপনি কিন্তু বলেননি যা আলোচনা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বলেছি। না, এগুলো বিষয়ে একটা কথাও বলেননি। আচ্ছা, আপনি যেটা দিয়ে শুরু করছেন ফ্রিডম ফাইটারের নিয়ে, সেটা আমাকে বলতেই দেননি। আচ্ছা, ফ্রিডম ফাইটার বলেন। ডেফিনেশন আপনি 1972 আচ্ছা, সালে, আপনি বলেন, শোনেন, আপনি বলেন। 1972 সালের দ্য বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডার 1972 তে ফ্রিডম ফাইটার ডেফিনেশন সেকশন 5 এ কি দেওয়া ছিল জানেন? বলেন আপনি। ভাই ভালো মতো জানে যে যারা পাকিস্তান সৈন্যর সাথে যুদ্ধ করছে তারা ফ্রিডম ফাইটার। আপনি 18 সালে হঠাৎ করে জামাত নিয়ে আসলেন কেন? আপনি নিজামের পার্টি নিয়ে আসলেন কেন? 72 সালে তো এটা মীমাংসিত জিনিস। আচ্ছা, আপনি 72 সালে আইন করলেন, আইন করে মুক্তিযুদ্ধের ডেফিনেশন দিলেন, এবং প্রথম আলো এদের নিয়ে বলছে 5 বার মুক্তিযুদ্ধের ডেফিনেশন চেঞ্জ করলেন, এবং শেখ হাসিনা করলেন, তারপর লাস্টে এসে করলে হচ্ছে ইউনূস সরকারের সময়। মুক্তিযুদ্ধটাকে কেন প্রোডাক্ট বানাচ্ছে? আর আমরা যখন বারবার বলতেছি ভারত, আমি আপনি সবাই বাংলাদেশ, জি। আমরা বাংলাদেশকে আফল করতে চাই। আমার এই মানচিত্রটা শকুন খামসা ধরছে, শকুনের হাত থেকে মুক্ত করার জন্য 24 আমাদের দ্বিতীয় স্বাধীনতা। জি। এই বিষয়ে তো কোনো হওয়ার কথা না। এই বিষয়ে তো কারো কোনো দ্বিমত থাকার কোনো কারণ না। আপনি একটু আগে বললেন যে আমরা আসলে স্বাধীন ছিলাম না, তো সেই স্বাধীনতা তো উপভোগ করতে চাই। জি। তো উপভোগ করতে যদি চাওয়া হয়, তেল কেনার অনুমতি লাগবে ইউএসএ, সেখানে বললাম যে অন্য দেশগুলো কিনতে লাগবে। আচ্ছা। এখন দ্বিতীয় কথা আছে, ভাই যেটা বললেন পার্লামেন্টের ভবনের সামনে, যেটা ইউএসএ করছে, এটাকে ইউএসএতে পার্লামেন্ট ভবনের সামনে করতে দেওয়াটা সরকার কিভাবে করতে দিলেন? আর দেওয়ার জায়গা কি আর ছিল না? আমি যদি পার্সোনালি আমার কাছে জিজ্ঞাসা করেন, এটা সরকারের কোনোভাবে উচিত হয়নি। আচ্ছা, কারণ সংসদ ভবনটা কাজটা কি সংসদে, সেখানে যেমন আপনাকে একটা জিনিস দেখাই যে ভারতের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয়, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়ালে হয়, সেখানে যদি বিভিন্ন রাষ্ট্রীয় অতিথি আসে তখন হয়। রাষ্ট্রীয় অতিথি আসলে তখন যদি আপনি করতেন, দ্যাট লুকস নাইস। কিন্তু কোনো একটা দেশের স্বাধীনতা দিবসের জন্য আপনি এই দক্ষিণ প্লাজাকে ইউজ করতে দিতে পারেন না। এখন যদি অন্য দেশে যদি চায়, তাকে যদি না দেন। জি। So, এই কারণে পরবর্তী প্রশ্ন করি। বলেন। আচ্ছা, এটা সংক্ষেপে বলবেন। সেটা হচ্ছে, জামাতের আমির বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আমরা জানি 71-এ স্বাধীনতার বিপক্ষেই ছিল যুক্তরাষ্ট্র। তাহলে পরীক্ষিত বন্ধুটা হলো কোন সময় থেকে যদি বলতেন? আচ্ছা, আপনি এই ইতিহাসটা একটু টুইস্টেড হয়ে গেল। প্রথম জিনিস হচ্ছে সংক্ষেপে বলতে হবে প্লিজ। বলে নি।
চায়না যখন নিরাপত্তা পরিষদে বাংলাদেশকে স্বীকৃতি দিতে চাইলো, ভেটো প্রয়োগ করলো কখন জানেন? নভেম্বর মাসে 1972। কি বলে যে এখনো বাংলাদেশে ইন্ডিয়ান সোলজার, কি এখনো বাংলাদেশে ইন্ডিয়ান সোলজার আছে। ইতিহাসের বই খাতায় সব এই সত্যটাকে নষ্ট করে দিয়ে লিখে দিলেন, মার্চ মাসে সব ইন্ডিয়ান সোলজার চলে গেছে। 75 সাল পর্যন্ত এই দেশে ইন্ডিয়ান সোলজার ছিল। 75 সাল পর্যন্ত এই দেশে ইন্ডিয়ান সোলজার ছিল। আচ্ছা, আপনি তা কেন 24-এর আন্দোলন আমরা দেখি আগে শেষ বলতেন না, ওকে আগে 24-এর আন্দোলন না, ঠিক আছে বলেছেন না 24-এর, তাহলে ভাই বলবো না আপনি। আচ্ছা, প্রচুর বলছি আর বলবো না। আমরা শুনছিলাম ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে। মাসুদ কামাল ভাই, আপনি যদি বলতেন যে এই যে যুক্তরাষ্ট্রের যে অনুষ্ঠান হলো, এরপরে নানা প্রশ্ন তৈরি হয়েছে, পাশাপাশি প্রশ্ন এসেছে যে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, জামাতকে যে দায় মুক্তি দিতে চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, এ নিয়ে জামাত প্রীতির একটি প্রসঙ্গ এসেছে। পাশাপাশি জামাত কিন্তু আবার কিছুদিন আগে বলেছিলেন জামাতের আমির যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে ইনসাফ করতে পারেনি। আসলে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এই আলোচনাটার মীমাংসা কি? দেখেন, এগুলো নিয়ে চলতে থাকবে আলোচনা অনেক, বুঝছেন? আচ্ছা, এই যে কথা আপনি বললেন না যে অন্তর্বর্তীকালীন সরকার জামাতকে দায় মুক্তি দিতে চেয়েছিল, কেন দিতে পারে নাই, দিলে কি হতো? দেখেন, দায় মুক্তি দিতে পারতো কি পারতো না, তাতে কিছু যায় আসে না। আচ্ছা, যদি অন্তর্বর্তী সরকার ঘোষণা করতো জামাতই একমাত্র মুক্তিযুদ্ধের মানে অনুকূলে থাকে, মুক্তিযুদ্ধের চেতনার সরকার, যদি অন্তর্বর্তী সরকার ঘোষণা করতো, যদি সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতো, তাতে কিছু যায় আসে না। আচ্ছা, কারণ জনগণ কি মনে করে সেটাই হলো বড় কথা। এই যে শাহরিয়ার ভাই ছিলেন, উনি চলে গেলেন হুট করে, যাই হোক, এই যাওয়াটা আমার কাছে অতটা শোভন মনে হয় নাই। যাই হোক, তবু আমি বলি একটা কথা, যে ওনার সঙ্গে আপনার বাহাস হয়েছে, সে মাঝখানে আমিও ছিলাম, আমি তো দেখলাম সবই, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আপনি ভুল করেছেন, তারপর তুমি চলে যেতে পারেন না। একটা অনুষ্ঠানে একটা আমি ইচ্ছা হলো, আমি একটা অনুষ্ঠানে আপনাকে ঢুকছি, কিন্তু ঢুকা মানে কি, আমি অনুষ্ঠানের ফরম্যাটটাকে মেনটেন করতে হবে। জি, আমার পছন্দ না হলে সময়টা নির্ধারিত, আমার যদি ভালো না লাগে আমি আগামীতে আসবো না, কিন্তু মাঝখানে যদি আমি উঠে চলে যাই, এটা আমার মনে হয় না যে দর্শকের কাছে খুব ভালো মনে হবে। কারণ যতক্ষণ আমার বলার আমি বলে উঠে চলে যাব, আমি কথা শুনলাম, উনি একটা কথা বলেছেন, সে হলো মুক্তিযোদ্ধাদের আইনে কি বলা হয়েছে, ফ্রিডম ফাইটার কি বলা হয়েছে, 7 দফার মধ্যে বলা হয়েছে যে আর্মি রাখা যাবে না, বলছে না? কিন্তু বললেন, মানলাম যে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে, সেখানে ভারত বলছে যে ওইখানে আর্মি রাখা যাবে না। সেই চুক্তিতে বাংলাদেশ মনে করলাম, ধরলাম ওনার কথা অনুযায়ী সিগনেচার করছে, তারপর কি আর্মি ছিল না? আমাদের স্বাধীনতার পর থেকে, 71 সালের পর থেকে, আমাদের দেশ স্বাধীন 16 ডিসেম্বরের পর থেকে, আমাদের দেশকে কখনো আর্মি ছাড়া ছিল না? ছিল, আর্মি ছিল। তাহলে ওই চুক্তিতে কি আছে কি নাই, কি আসে যায়, কি আসে যায়? আমি শুরুতে বলেছি ভাই, বাস্তবতাটা কি সেটা ইম্পর্টেন্ট। কে কাগজে কি লেখলো কি না লেখলো, সেটা হয়তো ওই লোকের ব্যক্তিগত সীমাবদ্ধতা, ওই লোকের রাজনৈতিক সীমাবদ্ধতা, ওই লোকের রাজনৈতিক চাতুর্যতা, অনেক কিছু হতে পারে, আমার কিছু যায় আসে না। ধরুন আমরা এবার বিএনপিকে গভর্নমেন্টে উঠাইছি, আমরা তো বিএনপিকে তো ভোট দিয়ে দিচ্ছি, বিএনপি সরকার গঠন করছে। এখন বিএনপি সংসদ ভবনের সামনে এসে নিয়ে মানে আমেরিকাকে অনুষ্ঠান করতে দিল, আমেরিকান রাষ্ট্রদূত সবাইকে অভ্যর্থনা জানালো। আমার দেশে, আমার সংসদ ভবনে অনুষ্ঠানের আয়োজককে যুক্তরাষ্ট্র, আমার দেশের মন্ত্রীর ওখানে গেস্ট হয়ে যায়, তো এটা তো আমি ভালোভাবে নেইনি। কারণ বিএনপি তো নিছে। কারণ বিএনপি যদি বলে যে আমি এই দেশের সরকার আছি, এই দেশের জনগণ আমাকে সরকারে পাঠাইছে, কাজে আমি যা ইচ্ছে তা করতে পারি, যদি তারা বলে, এবং যদি কাগজে বলে ঠিক আছে, সে কাগজ থাকবে, ঠিক আছে, জনগণ বলবে ঠিক নাই, তো এই যে সরকার এবং জনগণের মধ্যে চিন্তার যে দূরত্বটা, এটা পৃথিবীর সব দেশে আছে, এটা নতুন কিছু না। আচ্ছা, এটা কিন্তু চলতে থাকে। এই চলতে চলতে যারা জয়ী হয় তারাই টিকে থাকে, জনগণ সবসময় জয়ী হয়। জনগণ যে জয়ী হয় তার প্রমাণ তো শেখ হাসিনাকে চলে যেতে হতো। শেখ হাসিনাও তো একটা সরকার গঠন করছিল। আমি আর দামি যেভাবেই বলি না কেন, ওখানে তো শেখ হাসিনারও তো সংসদ ছিল, শেখ হাসিনা তো আইন অনুযায়ী বলতে পারতো এই সংসদ যা বলছে এটা আমি করছি, কিন্তু তার সঙ্গে কি জনগণের চিন্তার মিলছিল না। এই জন্যই শেখ হাসিনাকে চলে যেতে হয়েছিল। এই মিলের পরিমাণ যদি বাড়তে, মানে অমিলের পরিমাণ যদি বাড়তে থাকে, তো যা হবার তাই হবে। কিন্তু মোদ্দা কথা হলো যে এই বিরোধটা সবসময় থাকবে।
আচ্ছা, কাজেই ওই যে ওই লেখাতে এটা ছিল, ওই লেখায় সেটা ছিল, অতএব আমরা স্বাধীন হইনি, এই যে অতি সরলীকৃত সিদ্ধান্তগুলো না, এগুলোর সঙ্গে আমি একমত না। হইতে পারে ওনার একটা ব্যাখ্যা আছে, ওনার ব্যাখ্যা তো শুনলাম আমি, যেমন ওই যে ব্যাখ্যা দিলাম, যেমন বলতেছে যে ফ্রিডম ফাইটারের ডেফিনেশন কি ছিল। ফ্রিডম ফাইটার ডেফিনেশন হলো যে লোক নাকি আর্মির সঙ্গে যুদ্ধ করছে। এখন আমি জীবনে আর্মিকে একটা গুলিও করি নাই, কিন্তু আমি বাড়ি থেকে যে ভারতে গিয়েছি, ভারতে যে আমি ট্রেনিং নিয়েছি, ট্রেনিং নিয়ে আমি বন্দুক নিয়ে আসছি, আমি বিরাট দলের সঙ্গে ছিলাম, আমরা এলাকা মুক্ত করছি। আমার সামনাসামনি আর্মি পড়ে নাই, নাও পড়তে পারে, নাও পড়তে পারে, তো এগুলো মুক্তিযোদ্ধা না। আমি ওই ডেফিনেশন দেখে মুক্তিযোদ্ধা চিনবো নাকি? আচ্ছা, স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা দেখি নাই। আমি যখন স্বাধীনতা যুদ্ধের সময় তখন ছোটো ছিলাম, আমি তখন ক্লাস 6-এ পড়তাম, 6-7, হ্যাঁ 6-এ পড়তাম আমি, 6 থেকে 7 আমি অটো প্রমোশন পেয়ে উঠলাম। ধর আমি 6-এ পড়তাম, তখন আমি দেখেছি মুক্তিযোদ্ধা। আচ্ছা, তো আমি যে মুক্তিযোদ্ধা দেখছি, আমি কি বলছি দাঁড়ান আপনি মুক্তিযোদ্ধা, দাঁড়ান আমি আগে ডেফিনেশন পড়ে নিই, এই ডেফিনেশনে লেখা আছে, আপনার সঙ্গে তো মিলে না। আমি কি এইভাবে মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করছি? তো কই না রে ভাই, বিষয়গুলো ওইখানে বুঝতে হবে। ডেফিনেশন যেটা হয়েছে পরে করছে, আমলারা করছে, এবং সেটা কেন করছে, কাউকে এই তালিকা করার সুবিধার্থে করছে না কী কারণে করছে, তাদের ব্যাপার, ওটা তাদের সীমাবদ্ধতা। যার যার সীমাবদ্ধতা ইতিহাসে যখন বিশ্লেষণ হবে পরে এক সময়, আজকে থেকে 20 বছর 30 বছর পরে, অথবা এরই মধ্যে বিশ্লেষণ হয়ে গেছে, যেগুলো ওনারা বলতেছেন সবই ঠিক আছে, আমি কিন্তু ওইগুলোকে বাতিল করে দিচ্ছি না, এগুলোও ঠিক আছে, বিশ্লেষণ ঠিক আছে, কিন্তু বাস্তবতা এটা হলো মূল। বাস্তবে কী হয়েছে? বাস্তবে আমি মনে করি যে নারী মুক্তিযোদ্ধাদেরকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে খাওয়াইছে, থাকতে দিছে, সেও মুক্তিযোদ্ধা। কারণ একবেলা থেকে একবেলা খেয়ে পরের দিন সকালে সে মুক্তিযোদ্ধা চলে গেছে, রাজাকাররা জানতে পারছে যে এই মহিলা এই মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিছে, আশ্রয় দেওয়ার কারণে ওই মহিলা রেপড হয়েছে, ওই মহিলা নিহত হয়েছে, ওই মহিলার বাড়িঘর পুড়াই দিছে। তো মুক্তিযোদ্ধার চেয়ে কি তার অবদান দেশ স্বাধীনের জন্য কম নাকি? একেবারেই কম না, কম না তো। যদি শেষ প্রশ্নে আসি, যেটা করছিলাম যে জামাতের আমির বলেছেন যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, কবে থেকে পরীক্ষিত হলো? শুনেন, জামাতের আমির, সত্যি কথা বলতে আমি বলি আপনাকে একটা কথা, আমি এই ভদ্রলোককে খুবই পছন্দ করি পার্সোনালি। মানে আমার কাছে মনে হয়েছিল জামাতের এই যাবৎকালের আমিরদের মধ্যে আমি ওনাকে সবচেয়ে সেন্সিবল, সবচেয়ে শিক্ষিত লোক মনে করতাম, কিন্তু বলেছি আমি। গতকালকে পরে বেশি আর করি না। আচ্ছা, গতকালকে পরে মানে গতকালকে সে যে অনুষ্ঠানের কথা আপনি বলতেছেন, হ্যাঁ, সেই অনুষ্ঠানে উনি বলছেন যে ভারত আমেরিকাকে কি বলছে না বলছে, এটা ওনার ওটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, ওটা উনি বলতেই পারেন, ওনার দিচ্ছে। আমার বক্তব্যটা হলো উনি ওখানে বলেছেন স্পষ্ট করে, ইংরেজিতে বলেছেন, আমি বাংলা অনুবাদ করে বলি আপনাকে, এই অনুবাদে কোনো ভুল নাই। ওই অনুবাদে উনি বলেছেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ থামানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইনিশিয়েটিভ নিয়েছে। হ্যাঁ, আমি ইনিশিয়েটিভ শব্দ বললাম, বাংলা হয়তো বলতে পারেন উদ্যোগ নিয়েছে। তা আমার ওনার কাছে প্রশ্ন, ভাই যুদ্ধটা শুরু করেছে কি? ইরানের যে একটা মেয়েদের বাচ্চাদের স্কুলে যে বোমাটা ফেললো, বোমাটা কে ফেলেছে? ইরান ফেলেছে? ইরান তো ফেলে নাই। ওই যুদ্ধটা শুরু তো ওইখান থেকে হলো 28শে ফেব্রুয়ারি। হ্যাঁ, তো ওইটা যুদ্ধটা শুরু করছে কে? শুরু করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করছে এই চিন্তা করে যে 7 দিনের মধ্যে ইরানকে তছনছ করে দিবে, কিন্তু সেই চিন্তাটা বাস্তবায়িত হয় নাই, বরং ইরান প্রচণ্ডভাবে প্রতিরোধ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুগপৎ আন্দোলন, দুইটা পারমাণবিক শক্তির আন্দোলন, সেই আক্রমণকে ইরান একা প্রতিরোধ করেছে, এবং প্রতিরোধে তারা যে রণকৌশল গ্রহণ করেছে, তাতে ইরানের কাছে এই দুইটা দেশ এবং পরাজিত হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের মিডিয়া বলতেছে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হেরেছে। যখন হারা চূড়ান্ত হয়েছে, তখন মুখ রক্ষার জন্য যুক্তরাষ্ট্র যায় না, সেখানে যুদ্ধবিরতি চুক্তি করেছে। তো যুদ্ধবিরতি এটা তো যুক্তরাষ্ট্র ইনিশিয়েটিভ নেয় নাই। এবং উনি এটা বলার মাধ্যমে কি করছে? উনি এটা বলার মাধ্যমে ইরানের দেশপ্রেমিক জনগণের যে সেন্টিমেন্ট, উনি সেই সেন্টিমেন্টের বিরোধিতা করছে। এবং যখন নাকি আক্রমণগুলি করে তারা, একটি বারের জন্য এই ভদ্রলোকের দল এবং সে নিজে যুক্তরাষ্ট্রের আক্রমণের নিন্দা করে নাই। আর কালকে যে সে যুক্তরাষ্ট্রকে ক্রেডিট দিচ্ছে যে তারা নাকি যুদ্ধ থামাইছে। তো এই যদি হয় জামাত ইসলামের রাজনীতি, তাহলে এই রাজনীতির প্রতি আমার ঘৃণা ছাড়া কিছু নাই। আমি আশা করি এদের কাছ থেকে। পাকিস্তানও একটা দেশ হলো কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। আর ওরা হলো অসাম্প্রদায়িক হিসাবে ইন্ডিয়া হয়ে গেল। সো ভাগ তো আমরা হয়ে গেলাম।
আচ্ছা, সেকেন্ডলি কথা হলো, একটা জিনিস আমি মাসুদ কামাল ভাইয়ের মাধ্যমে জানতে চাই। বাংলাদেশে কিন্তু সেরকম বড় কোনো দাঙ্গা কোনোদিন হয়নি, হিন্দু মুসলমান কোনো দাঙ্গা হয়নি। আপনি জানেন শেখ মুজিবুর রহমান 54 সালে এই শেরেবাংলা ফজলুল হককে বিতর্কিত করার জন্য কর্ণফুলী পেপার মিলস এবং আদমজি, তখন কেবল পাকিস্তান সিদ্ধান্ত নিচ্ছে ইস্ট পাকিস্তানকে, 47 সালের আগ পর্যন্ত ইস্ট পাকিস্তান কিন্তু ইন্ডাস্ট্রি ছিল না, এখানে ইন্ডাস্ট্রি ব্যাপক করা হবে। সেই সময় এই ভারতের ইশারায় এই আওয়ামী লীগের কর্মকাণ্ডে কি হলো, দাঙ্গা হলো দুইটা শ্রমিকের মধ্যে কথা কাটাকাটি দিয়ে, কি বাঙালি আর নন বেঙ্গলি দিয়ে, এবং সেটার বীজটা রোপণ করলেন কোথায়? দেখেন, ভুল কিন্তু অন্য জায়গায়। পাকিস্তান যেমন 1948 সালে 47 সালে ভাগের পরে, এই প্রশ্নটা রিলেট করতেন, যাচ্ছি একটু কথাটা শুনেন 2 মিনিটের মধ্যে। 1947 সালে যখন পাকিস্তান তার ক্যাবিনেট তৈরি করে, তখন কিন্তু বাঙালিদেরকে জায়গা দেয়নি। এটা যেমন ভুল পাকিস্তানের, ঠিক সেরকম আমি একটু আগে বললাম যে ভাগ হতোই, এটা কেউ ঠেকাতে পারতো না। কারণ কি, দ্বিতীয়টা 52 সালের ভাষা আন্দোলন কেন হলো? তারা জোর করে উর্দু চাপিয়ে দিতে চাইছে। এই বিষয়গুলো তো অমীমাংসিত কিছু না।